আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? ভালো, তোমরা কেমন আছো সবাই আল্লাহর রহমতে? জি ম্যাম, ভালো আছি। জি। ম্যাম আজকের ক্লাসের ম্যাম পিডিএফটা ম্যাম কি ওয়েবসাইটে ম্যাম দেওয়া হয়নি? দেওয়া হয়েছে তো লিঙ্ক, মিটিং আইডি, পাসওয়ার্ড। কালকে খুঁজছি কিন্তু পাই নাই ম্যাম। কালকেরটা তো ক্লাস আমার ছিল না। ম্যাম আপনার থাকার কথা না ম্যাম, আজকে তো আপনার ক্লাস কিন্তু পিডিএফটা কালকে পাওয়া যায়নি ম্যাম। মিটিং আইডি তার পাসওয়ার্ড এগুলো তো দেওয়া হয়েছে। ম্যাম আমি ক্লাসের লিংকের কথা বলতেছি না। হুম। আচ্ছা, তোমার নাম বলো একটু, আমাকে পরে ফোন দিও, ঠিক ফাহিম আছে? হোসেন। হ্যাঁ, কি হোসেন নাম ফাহিম তোমার? হোসেন ম্যাম। হাই হোসেন। আচ্ছা, ফাহিম। ফাহিম হোসেন। ঠিক আছে ফাহিম, ক্লাসে পরে আমাকে ফোন দিয়ে কথা বলে নিও। হ্যাঁ, আচ্ছা ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? ভালো, তোমরা ভালো আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। তোদের লেকচার 5, প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব, পি ইসলামিক অ্যারাবিয়া। প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করো, ওকাজ মেলা সম্পর্কে ব্যাখ্যা করো, সাবায়ে মুআল্লাকাত সম্পর্কে ব্যাখ্যা করো, প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করো। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, মালাকি মন্ত্রণা পরিষদ। অন্ধকার যুগে আরববাসী কিসে কলুষিত ছিল? গোত্র কলহের বিকাশে। আরবের শাসন ব্যবস্থা কার নিয়ন্ত্রণে ছিল? গোত্র প্রধানের নিয়ন্ত্রণে। 4, জাহেলিয়া যুগে কন্যা সন্তানের জন্ম আরববাসীদের নিকট কি ব্যাপার ছিল? অত্যন্ত লজ্জাকর ব্যাপার। 5, ইসলাম পূর্ব যুগে আরবের লোকেরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কি করত? জীবন্ত কবর দিত। 6, প্রাক ইসলামিক যুগে আরবের সমাজে কি প্রথা প্রচলিত ছিল? দাস প্রথা। 7, জাহিলিয়া যুগে পৌত্তলিক আরববাসী কাবাগৃহে কয়টি মূর্তি স্থাপন করেছিল?
360টি। 8 আল মানাহ কিসের দেবতা ছিল? ভাগ্য দেবতা। 9 জাহিলিয়া যুগে হানিফ সম্প্রদায় কিসে বিশ্বাসী ছিল? আল্লাহর একত্ববাদে। 10 জাহিলিয়া যুগে ওরাকা বিন নফল কোন সম্প্রদায়ের বিশ্বাসী ছিলেন? হানিফ সম্প্রদায়। এই ওরাকা বিন নৌফল ছিলেন তোমার হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু আপন চাচাতো ভাই। 11 জাহিলিয়া যুগে আরবে সুদ গ্রহণকারী সুদের টাকা পরিশোধ করতে না পারলে তাদের কি করা হতো? সুদ গ্রহণকারীর স্ত্রী, পুত্র, কন্যাকে দাস-দাসী হিসেবে মহাজনের হাতে তুলে দেওয়া হতো। 12 জাহিলিয়া যুগে শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা বেদুইনদের তুলনায় ভালো ছিল কেন? ব্যবসা-বাণিজ্য করত বলে। 13 প্রাক ইসলামী যুগে আরবের কয়জন শ্রেষ্ঠ কবি ও পণ্ডিত ছিলেন? 7 জন। 14 সপ্তম ঝুলন্ত কবিতা কি? 7 জন কবির কবিতা। এই সপ্তম ঝুলন্ত কবিতাই হচ্ছে কি সাবায়ে মুআল্লাকাত। 15 সাবায়ে মুআল্লাকাত কি? সপ্তম ঝুলন্ত কবিতা। 16 জাহিলিয়া যুগে আরবের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? ইমরুল কায়েস। 17 দিওয়ান আল হামসা এবং কিতাব আল আগানি গ্রন্থের জাহিলিয়া যুগের কি সংকলিত আছে? গীতিকাব্য সমূহ। 18 জাহিলিয়া যুগে পুরস্কারপ্রাপ্ত কবিতাগুলো কোথায় রাখা হতো? কাবাঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। 19 সাবায়ে মুআল্লাকাত কোন আমলে সংকলিত হয়? উমাইয়া আমলে। তোমাদের এই সাংস্কৃতিক অবস্থার মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি তোমাদের এক হচ্ছে তোমার উকাজ মেলা আর একটা হচ্ছে সাবায়ে মুআল্লাকাত। এই দুটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা খুব ভালো করে শিখবে তোমরা। প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করো। প্রাক ইসলামী আরবের সামাজিক রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তারা গৌরবের অধিকারী ছিল। তারা নিরক্ষর হলেও অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তির জন্য আরববাসী বাইরে কি করো বিশেষ খ্যাতি লাভ করেছে। গীতিকাব্য ও সাহিত্য চর্চা। প্রাক ইসলামী যুগে আরবরা কাসিদা বা গীতি কবিতা, ওড ওড এবং সাহিত্য চর্চায় ও রচনায় ব্যাপক খ্যাতি অর্জন করে। এই সময় অনেক কাসিদা বা গীতিকাব্য রচিত হয়। যুদ্ধ, বীরত্ব, নিজ বংশগৌরব প্রভৃতি অবলম্বনে গীতিকাব্য রচিত হতো। কাসিদা ছাড়াও সাজা পদ্যের কথা জানা যায়। দিওয়ান আল হামসা, আল মুফাজ্জালিয়া, কিতাব আল আগানি প্রভৃতি গ্রন্থে প্রাক ইসলামী যুগে আরবে রচিত গীতি কবিতাগুলো সংকলিত আছে। তোমাদের 1 নাম্বার পয়েন্ট এটা, গীতিকাব্য ও সাহিত্য চর্চা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কবিতা চর্চা ও কবিতা প্রতিযোগিতা। নারী পুরুষ নির্বিশেষে সবাই কবিতা চর্চা করত। কবিতা চর্চায় তাদের দক্ষতা, পারদর্শিতা, ভাষা জ্ঞান ছিল অত্যন্ত উঁচু মানের। কবিতার বিষয়বস্তু ছিল যুদ্ধ, নারী প্রেম, বিরহ, বীরত্ব ইত্যাদি। এছাড়া জানা যায় তৎকালীন আরবদের দৈনন্দিন জীবন, আতিথেয়তা প্রভৃতি সম্পর্কেও এই জন্য প্রাক ইসলামী যুগে রচিত কবিতাগুলোকে দ্য পাবলিক রেজিস্টার অব দ্য আরবস বলে অভিহিত করা হয়। ঐতিহাসিক পি.কে. হিট্টি বলেন, কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। এই যুগের খ্যাতিমান কবিদের মধ্যে ইমরুল কায়েস, তারাফা, আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে সাদ্দাত, হারিস ইবনে হিল্লিজ্জা প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
3 নাম্বার পয়েন্ট হচ্ছে গদ্য রচনা ও প্রবাদ বাক্য। ইসলাম পূর্ব যুগে আরবরা লোকশ্রুতি, লোকগাথা ও প্রবাদ বচন সংরক্ষণে আন্তরিক ছিল। আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রবাদ বাক্য হলো বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায় সংগৃহীত ও সংকলিত হয়েছে। সে সময় আরবের জনপ্রিয় প্রবাদ বাক্য ছিল মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। তোমরা এই লাইনটা আন্ডারলাইন করবে। বুদ্ধিমত্তা ৩টি বস্তুর উপর রয়েছে। ফরাসিদের মগজে, চীনাদের হস্তে, হাতে এবং আরবদের জিহ্বায়। এখানে তোমাদের এই বুদ্ধিমত্তার যে ৩টা কথা বলা হয়েছে এর নিচে ফরাসিদের মানে ফ্রান্সের অধিবাসীদের কি বলা হয়? ফরাসি বলা হয়। ফরাসিদের মগজে মানে মাথায়, চীনাদের হস্তে, হাতে এবং আরবদের জিহ্বার মধ্যে ৩টা বস্তুর কি ছিল? বুদ্ধিমত্তা নিহিত ছিল। এর নিচে আন্ডারলাইন করবে। ৪ আরবি ভাষা। আরবি ভাষার গঠনশৈলী, উন্নত শব্দ ও সুললিত বাক্য বিন্যাস আরবি কবিতা, কাসিদা ও সাহিত্যকে অমরত্ব দান করেছে। ঐতিহাসিক পি.কে. হিট্টির মতে মধ্যযুগে বহু শতাব্দী ধরে একটি অর্থাৎ আরবি ভাষা সভ্য জগতের শিক্ষা, সংস্কৃতি এবং উন্নতির একমাত্র মাধ্যম ছিল। তাহলে এখানে আরবি ভাষা কত উন্নত মানের ছিল সেই দিকটা তুলে ধরা হয়েছে। আমরা দেখলাম যে আরবি ভাষার গঠনশৈলী, উন্নত শব্দ ও সুললিত বাক্য বিন্যাস আরবি কবিতা, কাসিদা ও সাহিত্যকে অমরত্ব দান করেছে। আর সভ্য জগতে তখন কি শিক্ষা, সংস্কৃতি এবং উন্নতির একমাত্র মাধ্যম ছিল কি? আরবি ভাষা। ওকাজ মেলা ও সাবায়ে মোয়াল্লাকাত। পরের পয়েন্ট, প্রাক ইসলামী যুগে আরবদের সাংস্কৃতিক জীবনকে ওকাজ মেলা বিশেষ গুরুত্ব ছিল। প্রতি বছর মক্কায় ওকাজ মেলা নামক স্থানে যে মেলা বসতো বলে একে ওকাজ নামে অভিহিত করা হয়েছে। তাহলে ওকাজ মেলা কোথায় বসতো? মক্কায়। মক্কার নিচে এখানে আন্ডারলাইন করবে এবং ওকাজ মেলা কোথায় হতো? মক্কায় হতো। ওকাজ মেলার গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। এই লাইনটা আন্ডারলাইন করবে যে ওকাজ মেলার গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? কাব্য প্রতিযোগিতা। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে। প্রতিযোগিতায় সেরা হিসাবে বিবেচিত ৭টি কবিতা সোনালী হরফে লিখে কাভা করে দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। এরূপ ৭টি কবিতা একত্রে সাবায়ে মোয়াল্লাকাত নামে পরিচিত। তোমাদের এই সাংস্কৃতিক অবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ২টা বিষয় হচ্ছে, এক হচ্ছে ওকাজ মেলা, আরেকটা হচ্ছে সাবায়ে মোয়াল্লাকাত। তাহলে এই যে সাবায়ে মোয়াল্লাকাত কি হতো? ৭টা কবিতা, শ্রেষ্ঠ ৭টি কবিতা সোনালী হরফে লিখে কাবা করে দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। এই লাইনটা তোমার আন্ডারলাইন করবে। এই ৭টি কবিতাকে একত্রে কি বলা হতো? সাবায়ে মোয়াল্লাকাত বলা হতো। সৃজনশীল প্রতিভা। পরের পয়েন্ট, প্রাক ইসলামী যুগে আরবরা অসাধারণ সৃজনশীল প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল। প্রখর স্মৃতিশক্তির অধিকারীদের ৩ ভাগে ভাগ করা হতো, যথা ১ খতিব বা বক্তা, ২ সায়েব বা কবি, ৩ হচ্ছে নোচ্ছার বা বিভিন্ন গোত্রের পরিচায়ক বা কুলজি বিশারদ। কুলজি বিশারদ অর্থাৎ দীর্ঘ বংশ পরিচয়। এখন এই যে তাদের আরবদের একটা আমরা বলেছিলাম যে তাদের একটা অসাধারণ যেটা প্রতিভা সেটা ছিল কি? প্রখর স্মৃতিশক্তি। তারা এত মনে রাখতে পারতো যে মনে রাখার কারণেই পরবর্তী সময়ে দেখা যাচ্ছে তারা কয়েক পুরুষের মানে তারা বংশ তালিকা তারা বলতে পারতো। তো এই বংশ তালিকা স্মৃতিশক্তির তালিকাটাকে তারা কয় ভাগে ভাগ করেছে? ৩ ভাগে। এগুলো একটু আন্ডারলাইন করবে। খতিব বা বক্তা, সায়েব বা কবি, ৩ হচ্ছে নোচ্ছার বা বিভিন্ন গোত্রের পরিচায়ক বা কুলজি বিশারদ, যার হচ্ছে দীর্ঘ বংশ পরিচয়। কুলজি শব্দের অর্থ কি? দীর্ঘ বংশ পরিচয়। নিচে আন্ডারলাইন করবে। ওকাজ মেলা সম্পর্কে ব্যাখ্যা। প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক জীবনে ওকাজ মেলার গুরুত্ব ছিল অপরিসীম। আরবে মক্কার নিকটবর্তী ওকাজ নামক স্থানে যে বার্ষিক মেলার আয়োজন করা হতো তাই ওকাজ মেলা নামে পরিচিত। তাহলে এই মেলাটা কি ছিল? আরবের বার্ষিক মেলা। এই বার্ষিক মেলার নিচে আন্ডারলাইন করবে। প্রতি বছর হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত ওকাজ নামক স্থানে এ মেলা বসতো। এই লাইনটাও আন্ডারলাইন করবে যে ওকাজ মেলা কোথায় বসতো?
মক্কার উপকণ্ঠে এবং কোন সময়টা প্রতি বছর হজের সময়, এটা নিচেও আন্ডারলাইন করবে। ওকাজ মেলায় স্থানীয় বিভিন্ন পণ্যদ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। এই মেলায় নাচ গান, নানা রকম খেলাধুলা এবং ঘোড়দৌড়, উষ্ঠ দৌড় প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হতো। তবে মেলার গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। তাহলে আমরা দেখলাম যে এই মেলা কি হতো, বিভিন্ন পণ্যদ্রব্যের পাশাপাশি বিদেশি পণ্য এখানে প্রদর্শিত হতো বা মেলায় নিয়ে আসা হতো। আর এই মেলায় নাচ গান, নানা রকম খেলাধুলা, ঘোড়ার দৌড়, উটের দৌড় প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হতো। আর মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রাণ যেটা ছিল কাব্য প্রতিযোগিতা, এর নিচে আন্ডারলাইন করবে। কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। তাহলে স্বরচিত মানে কি, নিজের রচিত কবিতা এই ওকাজ মেলায় কবিরা কি করতেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো এবং কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় সেরা হিসাবে বিবেচিত ৭টি কবিতা সোনালী হরফে লিখে কাভাগরের দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। এরূপ ৭টি কবিতাকে একত্রে সাবায়ে মুআল্লাকাত নামে পরিচিত। এগুলো প্রাচীন আরবি সাহিত্যের মূল্যবান সম্পদ, অর্থাৎ ওকাজ মেলা প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক চর্চার একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ছিল। তাহলে এই ওকাজ মেলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওকাজ মেলা দিয়ে কি হয়, তোমাদের সৃজনশীল এবং অনুধাবন এবং বহু নির্বাচনী প্রশ্ন, সেজন্য খুব ভালো করে শিখে তোমরা লিখে ফেললে যে কতক্ষণ সময় লাগে একটা প্রশ্ন লিখতে। সাবায়ে মুআল্লাকাত অর্থ সপ্ত ঝুলন্ত কবিতা। প্রতি বছর মক্কার অদূরে উকাজের বার্ষিক মেলার আয়োজন করা হতো। এই মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল কবিতা প্রতিযোগিতা। আরবদের বিভিন্ন গোত্রের কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। ওকাজ মেলার বাৎসরিক সাহিত্য সম্মেলনে 7টি কবিতা পুরস্কৃত হতো। পুরস্কারপ্রাপ্ত কবিতাগুলোকে মিশরীয় লিনেন কাপড়ের স্বর্ণাক্ষরে সোনালী হরফে লিপিবদ্ধ করে কাবাঘরের দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এরূপ 7টি কবিতাকে একত্রে সাবায়ে মুআল্লাকাত নামে পরিচিত। এগুলো প্রাচীন আরবের অমূল্য সম্পদ। এই কবিতাগুলো বিষয়বস্তু ছিল প্রেম, যুদ্ধবিগ্রহ, বীরত্বপূর্ণ কাহিনী, বংশগৌরব, আরব সমাজের আতিথেয়তা ও স্বাধীনতা ইত্যাদি। এই কবিতাগুলো হলো এই কবিতাগুলোই হলো সপ্তম ঝুলন্ত কবিতা। সাবায়ে মুআল্লাকাত অর্থ বলেছিলাম আমরা কি, সপ্তম ঝুলন্ত কবিতা। প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করো। মরুময় ও অনুর্বর আরব ছিল কৃষিকাজের অনুপযোগী, ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রাক ইসলামী আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহর আরব এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। উভয়ের অর্থনৈতিক অবস্থা ছিল আলাদা। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা যাযাবরদের তুলনায় ভালো ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস করত। শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল ব্যবসা বাণিজ্য। প্রাক ইসলামী আরবের জীবিকার উপায়গুলো ছিল নিম্নরূপ। এক হচ্ছে পশুপালন। প্রাক ইসলামী আরবে পশুপালন ছিল মরুবাসী বেদুইন সম্প্রদায়ের বা যাযাবর সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস। তোমরা এটা নিচে আন্ডারলাইন করবে। মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। শহরবাসী আরবরাও পশুপালনের মাধ্যমে তাদের চাহিদা পূরণ করত। 2 লুটতরাজ। 2 আমরা সুদ বলি। 2 হচ্ছে সুদ বা কুশিদ বা রিবা ব্যবস্থা। এটা আমি তোমাদের লিখিয়ে দিয়েছি পয়েন্টটা। আরবের বিভিন্ন শহরে সুদের বিনিময়ে অর্থ লেনদেনের প্রচলন ছিল। ধনী আরবগণ, বিশেষত ইহুদিরা সুদের ব্যবসা করত। স্বভাবতই ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ
বৃদ্ধি পেত, ঋণ গ্রহণকারী পুত্রকন্যাদের দাস-দাসীদের পরিণত করত। এখন এই সুদ ব্যবসাটাকে কি বলা হতো? কুৎসিত বা রিবা ব্যবসাও বলা হতো। তাহলে তোমরা ৩ টা বিষয় জেনে রাখো। সুদ সুদ বা কুৎসিত বা রিবা সবগুলোই ছিল কি সুদের ব্যবসা। ৩. লুটতরাজ। এ সময় পশুপালনের সাথে সাথে লুটতরাও আরববাসীদের একটি পেশা হিসাবে গণ্য হতো। আরব গোত্রগুলো প্রায়ই বিভিন্ন স্থান থেকে আগত বণিক গোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল লুণ্ঠন করত। তাদের মতে এই দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। এই ছিল তাদের ধারণা আরকি। এরপরে ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার সুদ বা কুৎসিত বা রিবা ব্যবসা। আরবের বিভিন্ন শহরে সুদের বিনিময়ে অর্থ লেনদেনের প্রচলন ছিল। সুদের ব্যবসায়ে অর্থাৎ ধনাঢ্য ইহুদিদের প্রাধান্য ছিল। সময়মতো ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বৃদ্ধি পেত এবং সুদের দায়ে ঋণ গ্রহণকারী পুত্র-কন্যা ও সুদখোর মহাজনদের দাস-দাসীতে পরিণত হতো। এখন একটা কথা এখানে আছে যে চক্রবৃদ্ধি কি? চক্রবৃদ্ধি হচ্ছে যে যদি তারা ৳১০০ ধার নিত, সেটাকে বৃদ্ধি পেয়ে কত হতো? ৳৫০০ হতো। যেখানে তাদের ৳১০০ সুদ করারই সামর্থ্য ছিল না, সেখানে তারা ৳৫০০ কি করে সুদ করবে? এইটাকেই চক্রবৃদ্ধি হার বলা হয়। সেইজন্য এই ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে কি করত? ঋণ গ্রহণকারীর পুত্র-কন্যা স্ত্রীদের মহাজন কি করত? দাস-দাসীতে পরিণত করত। এই পয়েন্টটা তোমরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে শিখবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, অনুধাবনমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকে। ব্যবসা-বাণিজ্য। শহরবাসী আরবগণ ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এই সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসাবে মক্কা ও মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল। মদিনার সাথে ইয়ামেন ও সিরিয়ার বাণিজ্য পথের সংযুক্তি থাকায় এর বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথে জড়িত ছিল। তাইফেও কৃষি পণ্য উৎপন্ন হতো বলে জানা যায়। তোমরা ব্যবসা-বাণিজ্যটাও খুব ভালো করে শিখবে। এটা দিয়েও তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হয়। শিল্প। জাহিলিয়া যুগে এক শ্রেণীর লোক দেব-দেবীর মূর্তি তৈরির পেশায় নিয়োজিত ছিল। তার আরেকটি পেশা ছিল লুটোরা ছাড়াও, সেটা হচ্ছে কি দেব-দেবীর মূর্তি তৈরি করা। যারা মূর্তি ও ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল। পৌত্তলিক সমাজে তারা বেশ মর্যাদা লাভ করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এ সময় যুদ্ধাস্ত্র তৈরি ও ব্যবহৃত জিনিসের চাহিদা পূরণের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটেছিল, যা আরবের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। তাহলে আমরা দেখলাম যে তারা লুটতরাজ শুধু তাদের পেশা ছিল না, আরেকটি পেশা ছিল কি তাদের? মূর্তি তৈরির পেশা। আর এই পেশা মূর্তি তৈরির পাশাপাশি যেহেতু যুদ্ধ তৈরি করতে হতো লুটতরাজ বিভিন্ন কারণে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য তারা কি করত? যুদ্ধাস্ত্র তৈরি করত। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র বিকাশের জন্য, শিল্প বিকাশের জন্য আরবদের অর্থনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এর মধ্যেও তারা আরব বাইরের বিশ্বেও পরিচিতি লাভ করেছিল। তোমাদের সৃজনশীল প্রশ্নটা একটু দেখো। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হতো। ঢাকা ছাড়াও দেশ বিদেশি সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ মেলায় ক্রেতা, বিক্রেতা, দর্শনার্থী, শিল্পী, সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়। উন্মুক্ত মঞ্চে প্রতিদিন আবৃত্তি, সঙ্গীত, প্রকাশনা উৎসব ও আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতি বছর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কারও এখান থেকে ঘোষণা করা হয়। পুরস্কার প্রাপ্তদের পদক, প্রত্যয়নপত্র ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সাহিত্য নির্ভর প্রতিষ্ঠান হচ্ছে কি বাংলা একাডেমি।
এই বাংলা একাডেমির প্রাঙ্গণে কি হতো তোমরা এটা খুব ভালো করে শিখবে। তোমাদের এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। এই উদ্দীপকের যেটা আমি সৃজনশীল দিয়েছি, এর ১ নাম্বার প্রশ্ন হচ্ছে কাকে শেখ বলা হতো? গোত্র প্রধান কে? ২ প্রাক ইসলামী আরবে খেজুর গাছকে রানী বৃক্ষ বলা হতো কেন? বিভিন্ন উপকারিতার জন্য খেজুর বৃক্ষকে রানী বৃক্ষ বলা হয়। খেজুর ছিল তৎকালীন আরবের প্রধান খাদ্য। এর রস তাদের প্রিয় পানীয়। সে দেশে গৃহ নির্মাণের কাজে মাদুর ও দড়ি তৈরি, জ্বালানি কাঠরূপে এবং বিভিন্ন কাজে খেজুর গাছ ব্যবহার করা হতো। এজন্য খেজুর গাছকে তারা রানী বৃক্ষ নামে ডাকতো। তাহলে এই যে তোমাদের থাকে ছোট অনুধাবনমূলক প্রশ্ন থাকে যে রানী বৃক্ষ কাকে বলা হতো? এটা খুব ভালো করে শিখবে তোমরা। আর গ নাম্বার উদ্দীপকে উল্লিখিত বাংলা একাডেমি পুরস্কারের সাথে আরবের ওকাজ মেলার কোন পুরস্কারের তুলনা করা যায়? ব্যাখ্যা করো। কারণ আমরা বললাম যে ওকাজ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ছিল? বিষয়টা ছিল কি কাব্য প্রতিযোগিতা। এই কাব্য প্রতিযোগিতায় কি করা হতো? কবিদের ৭ টা কবিতা, সেরা কবিতা নির্বাচন করা হতো। নির্বাচিত করে যেটাকে পুরস্কার দেওয়া হতো সেটা কি বলা হতো? সাবায়ে মুআল্লাকাত বলা হতো। তোমরা এটার সাথে এইটা লিখে দিবে, ব্যাখ্যা করবে। আর হচ্ছে তুমি কি মনে করো উদ্দীপকে মেলাটির মতো ওকাজ মেলাও সাহিত্য নির্ভর ছিল? হ্যাঁ, বাংলা একাডেমির মেলার মতো এই ওকাজ মেলার যে সাহিত্য মেলাটা হতো এটাও ছিল কি সাহিত্য নির্ভর মেলা। কারণ এই মেলায় কি করতো? বিভিন্ন গোত্রের কবিরা এখানে আসতো। এখানে তাদের সেরা কবিতাগুলো কি করা হতো? তারা আবৃত্তি করত এবং এই সেরা কবিতাগুলো বিচারকরা ৭ টা সেরা কবিতাদের মধ্যে আরো ৭ টা সেরা কবিতা বেছে নির্বাচন করে কি করতে হতো? বিচারকরা নির্বাচিত করত এবং এগুলোকে কি বলা হতো? সাবায়ে মুআল্লাকা, যেটা হতো সপ্তম ঝুলন্ত কবিতা। এবং এই কবিতাগুলো কি করা হতো? পুরস্কারপ্রাপ্ত কবিতাগুলো সোনালী হরফে লিখে অর্থাৎ স্বর্ণ অক্ষরে লিখে কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। তাহলে আমরা বলব যে তাদের গঠন, ভাষাশৈলী, হ্যাঁ, উন্নত ভাষা, সুললিত বাক্য এগুলো সবই ছিল কি এই বাংলা একাডেমির সাথে মিলে যায়। সেজন্য আমরা বলব যে উপাধ মেলা ছিল করে অবশ্যই সাহিত্য নির্ভর। আর এখানে আমরা দেখি যে বিখ্যাত কবিদের আগমন ঘটেছিল। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে কি ইমরুল কায়েস। আমি যেটা তোমাদের ব্যাখ্যা দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিবে। এবার তোমরা তোমাদের নাম, রোল নাম্বার বলো। ম্যাম চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছ। তারপরে আমি তোমাদের নাম বলছি। মর্নিং শিফটে প্রথমে বলো। ম্যাম তাজকিয়া নুহা 6041 0 তাসকিয়া 6041 ম্যাম জান্নাত করিম জুয়াইরিয়া 6007 আবিনা আক্তার মেঘলা 6070 দাঁড়াও 7 না? জি ম্যাম 7 তারপরে ম্যাম সাজিদা তাসনিম জেবা ওয়েট করো আমি সিরিয়ালি দেখে যাই। 1 প্রভাতী। ওকে ম্যাম হাফসা জাহান শতকা 6030 হ্যাঁ আমি 2 দিয়ে বলতেছি। রোল 2 3 আরিফিন নাহার, আফরিন নাহার, খুশবু 3 7 জান্নাত 7 ম্যাম 15 তাহিরা আলমগীর 15। ম্যাম সিরাজুম মুনিরা 6012 একটু আমি রোল নাম্বার ডাকতেছি, তোমরা রোল ধরেছি কথা বলো, ঠিক আছে? আমি যে রোলগুলো বলতেছি। 18 নুসরাত জাহান রিফা, 20 উম্মে হাফসা, 15 ম্যাম প্রেজেন্ট 23 সামিরা, 23 সামিরা আহমেদ, 26 মারুফা আছো, ইয়েস ম্যাম 30 হাফসা জাহান Yes, ma'am. শতকা, ইয়েস ম্যাম 35
ইলমা Yes, ma'am. 40 35. 40 মুকারিমা 41 তাসকিয়া 41 তাসকিয়া নুহা Yes, ma'am. 42 নুসরাত জাহান নিমা 52 আছো নুসরাত জাহান নিমা 56 ফাতেমা দোলন 56 57 57 Ma'am, আছি। 60 মাইশা 60 I'm present. আছি। 61 ইসরা Yes, ma'am. তাবাসসুম Yes, ma'am. 7 নুসরাত জাহান 67 নুসরাত জাহান 12 সিরাজুম মুনিরা 12 সিরাজুম মুনিরা সিরাজুম Present, ma'am. 16 রাইসা ইসলাম Ma'am, 16 42 তো নাই। বলবো দাঁড়াও 70 70 Present. 71 খাদিজা আক্তার Yes, ma'am. Yes, ma'am. তারপরে যাদের রোল নাম্বার নাই তারা বলো নাম রোল ম্যাম Ma'am, ইবাদত আপনি ইসলাম 42 42 6334 ছেলেরা একটু পরে বলো 42 ম্যাম 42 বলেছেন কিন্তু 42 তো নেই, ওর এই সাবজেক্ট নাই। আচ্ছা ঠিক আছে এটা নাই কোনো অসুবিধা নাই কি আর আছে উপস্থিত মেয়েরা বলো প্রভাতী শাখায় প্রভাতী শাখায় মেয়েরা নাম বলো রোল বলো 71 তুয়া রহমানা তুয়া Yes, ma'am. তোমার রোল বলো 6057. আচ্ছা তারপরে জান্নাতুল ফারিয়া বলো মেয়েরা আর কেউ উপস্থিত আছো মেয়েরা এবার ছেলেরা বলো ছেলেরা রোল 3 Yes, ma'am. 4 Yes, ma'am. 5 মেহেদি হাসান 9 রোল 9 Yes, ma'am. Yes, ma'am. 12 শিহাবুর রহমান 12 শিহাবুর রহমান 14 15 15 আছো তামিম 16 32 শিহাব হোসেন 33 ফাহিম Yes, ma'am. 34 ইবাদত হোসেন 34 ইয়েস ম্যাম 36 মোহাম্মদ শরীফ 37 রায়হান মোল্লা 37 40 উমর হোসেন 40 উমর তোমরা কিন্তু প্রেজেন্ট না করলে অনুপস্থিত থাকবে 41 রাসেল মাহমুদ রাসেল 41 রাসেল মাহমুদ 45 রিয়াজুল ইসলাম 45 Yes, ma'am. Yes, ma'am. রাজীব হোসেন রাজীব 46 47 নাজমুল হুসাইন Yes, ma'am. 51 রেদওয়ান হোসেন রেদওয়ান Yes, ma'am. 55 ওয়াকিল আহমেদ 55 ওয়াকিল আহমেদ ওয়াকিল আহমেদ 55 Present, miss. 58 দুবাইয়ের Yes, ma'am. Yes, ma'am. 1 ইমতিয়াজ আহমেদ Yes, ma'am. Yes, ma'am. 2 রাশেদ মুশারফ 62 62
62 রাশেদ মুশারফ, 62 কি প্রেজেন্ট নাকি? দেখি রাশেদ, তোদের নাম রাখার সময় একটু চেহারা দেখাবে। 60 সিনান আহমেদ, শুভ, 60 Yes, ma'am. 69 আবু সালে, 69 আবু সালে, 80 হৃদয় আহমেদ, 18 হৃদয় আহমেদ। এই তোমাদের যাদের রোল নাম্বার বাদ পড়েছে একটু বলো তো নাম, ছেলেরা। তোমাদের রোল যাদের ডাকা হয় নাই, নাম ডাকা হয় নাই, তাদের কথা বলো। Ma'am, Ma'am, 73. 73 একটু দাঁড়াও, আল মাহিনের নামটা লিখে লিখ। আল 73. আল মাহিয়ান। আল মাহিন কি আজকে থেকে ক্লাস করতেছো? না ম্যাম, আগে থেকে করতেছি আমার। আচ্ছা, তুমি আমার সাথে ফোনে কথা বলবে। জি আল ম্যাম। মাহিয়ান। আল মাহিনের পরে 73. কে আছো? 73 পরে কে আছো? আল মাহিয়ানের পরে 6205 মেহেদি হাসান। কত? 605 মেহেদি হাসান দিয়েছি। যাদের নাম রেখেছি তাদের দরকার নেই, যাদের নাম টাকা হয়নি বা যারা নাম। ম্যাম তামিম ইকবাল, তামিম ইকবাল কত? রোল 6374 6374। 74 তামিম ইকবাল। জি ম্যাম। তামিমের পরে এরপরে বলো, তামিম ইকবালের পরে কে? তামিম ইকবালের পরে কে আছে আর বলো তো, নতুন যারা আসছো যাদের নাম প্রেজেন্ট হয়নি বলো। আর কেউ আছো? ছেলেরা মেয়েরা আর কেউ কারো রোল বাদ পড়েছে? মেয়েদের মধ্যে মেঘলা, লামিয়া আসছো? মর্নিং শিফটের মেঘলা, লামিয়া। জি ম্যাম, সাবিনা আক্তার মেঘলা, আমি আসছি। ঠিক আছে, তুমি রেগুলার ক্লাস করবে, ঠিক আছে? জি ম্যাম। সবাই রেগুলার ক্লাস করবে এবং তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হলো তোমরা সবগুলো খুব ভালো করে এখন থেকে খুব ভালো করে পড়বে, কারণ তোমাদের অনলাইনে যেহেতু পরীক্ষা সবগুলো গুছিয়ে দেওয়া হচ্ছে নোট আকারে। আর তোমাদের কারো কিছু আমাকে প্রশ্ন করা থাকলে তোমরা এখান থেকে কোশ্চেন করো, আর তোমাদের অন্য কিছু জানা থাকলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে, মেসেঞ্জারে যোগাযোগ করবে। এই রাহাদুল ইসলাম, তোমার রোল কত? ম্যাম 6304। আচ্ছা, ঠিক আছে। এরপর থেকে নাম প্রেজেন্টের সময় একটু তোমাদের চেহারা একটু দেখো, কারণ আমরা তোমাদের একটু কি বলে। আচ্ছা, কি জানতে চেয়েছিলে, কে বলো এখন? তোমাদের কিছু জানার থাকলে, কোশ্চেন করার থাকলে আমাকে অবশ্যই কোশ্চেন জানার তোমরা প্রশ্ন করতে পারো, বলো কি জানতে চাও। তবে তোমাদের এখানে আমি ম্যাম আজকে যে হোমওয়ার্ক একটা ম্যাম দিয়েছেন, এটা কি ম্যাম লিখে আপনার মানে কাছে পাঠানো লাগবে? আর হ্যাঁ, তোমাদের সৃজনশীল প্রশ্নটা সবসময় কিন্তু বাড়ির কাজ হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রতিটা অধ্যায়ের সাথে মিল রেখেই তোমাদের দেওয়া হচ্ছে। এটা হলো সাংস্কৃতিক অবস্থা থেকে করা হয়েছে সৃজনশীল প্রশ্নটা, কারণ তোমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি একটা জিনিস বলেছিলাম যে ইতিহাসের প্রশ্নই কি উত্তর, আবার উত্তরও প্রশ্ন হয়। আর আমি বলেছিলাম যে আমাদের সাবজেক্টটা যেহেতু তোমাদের সাবজেক্টের বিষয় শুধু নয়, এগুলো সাধারণ বিষয় বলি। আমরা দেখলাম যে বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ একটা, বাংলাদেশের কি সাহিত্য নির্ভর একটা মেলা। সেই মেলার সাথে মানে সাম্প্রতিক যে মেলা সবসময় বাংলা একাডেমির, তার সাথে মিল রেখেই আরো বেশি ওকাজ মেলার সাথে এই সৃজনশীল প্রশ্নটা তৈরি করা হয়েছে। তাহলে তোমরা এই যে প্রশ্নটা থেকে একদিকে ওকাজ মেলা সম্পর্কে জানতে পারবে, আর একটা হচ্ছে যে বাংলা একাডেমিতে কি করা